মিস এবার হয়েছে? আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফারজানা ইয়াসমিন, ফারজানা দিয়ে রোলটা দিলে বোঝা যাবে আর ম্যাম কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম ম্যাম, আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম আপনি কেমন আপনি কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। রোল দেওয়া আছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা চ্যাট বক্সে গিয়ে নিজের রোলটা লিখে দাও। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা চ্যাট বক্সে নাম রোলটা একটু লিখে দাও, তো রোলটা লিখে দাও। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন পরীক্ষা দিলে বলো দেখি? পরীক্ষা কেমন দিয়েছো? ম্যাম অভিজ্ঞতা? বায়োলজি পরীক্ষা অনেক ভালো হয়েছে। আচ্ছা, অভিজ্ঞতা কেমন সেটা বলো দেখি। এভাবে পরীক্ষা দিতে কেমন লাগলো বলো দেখি। ম্যাম ভালোই লেগেছে। হ্যাঁ টিচার ভালোই লেগেছে। ম্যাম ভালো লেগেছে, কিন্তু টাইমটা মেনটেন করতে একটু অসুবিধা কষ্ট হয়েছে। হয়, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এটাও তো এক ধরনের সুন্দর অভিজ্ঞতা, তাই না? যেটা আগে ছিল না আমাদের। ম্যাম আমি ফিজিক্স পরীক্ষাতে ঢুকতে পারি নাই, মানে অনেক চেষ্টা করছি, যতক্ষণ টাইম ছিল অনেক চেষ্টা করছি কিন্তু ঢুকতেই পারি নাই। এখন জানি না ওইটাই কি হবে, পরে এক্সামও দিতে পারি নাই। আচ্ছা, ম্যাম আসসালামু আলাইকুম। স্যারকে ওয়ালাইকুম সাথে সাথে আসসালাম। স্ক্রিনশট দিয়েছিলাম, কিন্তু কি হবে। দেখা যাক তাহলে, সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ করে যেভাবে হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা ওই এক চ্যাপ্টার 1-এই ছিলাম। আমাদের ক্লাস সংখ্যাও খুব কম ছিল, সময় কম পেয়েছি। তার মধ্যে তোমরা নতুন কলেজে উঠেছো, সুতরাং তোমাদেরকে আমি একটু আস্তে ধীরে করেই কিন্তু পড়াচ্ছিলাম, তাই না? এখন কিন্তু আর সেভাবে যাব না, এখন একটু দ্রুত আমাদেরকে আগাতে হবে। এই কারণে সামনে বই রাখতে হবে, যে জায়গাটা বলবো তোমরা নিজেরা একটু দেখে নিবা, কিভাবে দেখবা। হ্যাঁ, এই জিনিসগুলো বলে দেওয়া হবে এবং তোমরা বইয়ের মধ্যে একটু দাগিয়ে নিবে। একটা পেন্সিল নিলে সবচাইতে ভালো হয়, পেন্সিল নিলে সবচাইতে ম্যাম ভালো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের সংখ্যা তো অনেক, এই কারণে তোমাদের নিতে নিতে অনেক সময় লাগে। তো আমরা আরম্ভ করে দিব এখনই। স্ক্রিন শেয়ারটা দিয়ে দিই। আমরা মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছো? স্ক্রিন শেয়ার করা হয়েছে, দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে জীববিজ্ঞান প্রথম পত্র, শ্রেণী একাদশের জন্য। ওয়ালাইকুম আসসালাম। অধ্যায় 1 পড়ছিলাম, কোষ ও এর গঠন। আজকের লেকচার হচ্ছে 8, ঠিক আছে? তো 7টা লেকচারে আমরা পরীক্ষা দিয়েছি। আসলে পড়ানো হয়েছিল মূলত 6টা লেকচারে। হ্যাঁ, একটা তো আমাদের পরিচয়মূলক একটা ক্লাস ছিল, সেখানেও অবশ্য পড়িয়েছি। তারপরেও তো আমরা 5-6টা ক্লাস পেয়েছি মেইনলি। যাই হোক, এরপরে আজকে আসলে এই কারণেই তাড়াতাড়ি শুরু করে দেওয়া। তো তোমরা দেখো যে আজকে আমরা কি পড়বো। হ্যাঁ, কোন অংশটুকু আমরা পড়বো একটু দেখাচ্ছি।
আমরা আদর্শ উদ্ভিদ কোষের গঠন ম্যাম পড়ছিলাম, আসসালামু তাই তো? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন পড়ছিলাম। তো সেখানে লাস্ট ক্লাসে আমরা সাইটোপ্লাজম পর্যন্ত পড়েছি, তাই না? সময়টা আসলে অনেক নষ্ট হয়ে যায় এভাবে অ্যাডমিট করতে করতে। আচ্ছা, সাইটোপ্লাজম মিস আজকে পর্যন্ত। মনে হয় রাইবোজোম। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। তো সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণু সমূহ আজকে আরম্ভ করব। আসলে টপিকটা ছিল হচ্ছে সাইটোপ্লাজম ও সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণু সমূহ। তো আজকে আমরা সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণু সমূহের মধ্যে একটা বিশেষ অঙ্গাণু পড়বো। তার আগে আমরা জেনে নিই যে সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণু সমূহ বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে আমরা কি বুঝি। তো কোষের সাইটোপ্লাজমে উপস্থিত ঝিল্লিযুক্ত এবং ঝিল্লিবিহীন অনেক ধরনের অঙ্গাণু আছে, তোমরা জানো। সাইটোপ্লাজমে উপস্থিত অনেক ধরনের অঙ্গাণু আছে, তার মধ্যে কিছু আছে ঝিল্লিযুক্ত, কিছু আছে ঝিল্লিবিহীন। এই যে ক্ষুদ্র অংশগুলো আছে বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে থাকে, তাদেরকে আমরা বলে থাকি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে আমরা যা বুঝবো, কোষের যে অঙ্গাণু সেটাও কিন্তু একই কথাই বুঝবো। তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন অঙ্গাণু। সেগুলো ঝিল্লিযুক্তও হতে পারে, ঝিল্লিবিহীনও হতে পারে, এবং এগুলো আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন কাজ সম্পন্ন করে সাহায্য করে থাকে। আমরা যেভাবে পারি সেভাবে এটা সংজ্ঞা বা একে সংজ্ঞায়িত করতে পারি। তো সাইটোপ্লাজমে অনেক ধরনের গুরুত্বপূর্ণ অঙ্গাণু আছে, আমরা জানি। আমরা তো এটা অনেক ছোটবেলা থেকেই পড়ে আসছি, ক্লাস 7-এ 6-এও তোমরা দেখেছো। তো প্রথমে আমরা যেটা জানবো যে এই অঙ্গাণু সম্পর্কে, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম সম্পর্কেও তোমাদের ধারণা আছে, কিন্তু যেহেতু আমরা এখন একটু বড় ক্লাসে পড়ছি, তাই না? তোমরা বড় ক্লাসে পড়ছো, তাহলে তোমরা এখন আরো বেশি করে তথ্য ভিত্তিক রাইবোজোম সম্পর্কে জানবা। ঠিক আছে? রাইবোজোমের অনেক বেশি যে তথ্যগুলো তোমরা আগে জানো নাই, সেই ধরনের তথ্যগুলো আজকে তোমরা জানবা। আচ্ছা, তো সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে, মানে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা তার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে, তাই হচ্ছে রাইবোজোম। তার মানে সাইটোপ্লাজম হচ্ছে তোমার সাইটোপ্লাজমের মধ্যে এই রাইবোজোম গুলো মুক্ত অবস্থায় থাকতে পারে অথবা অন্যভাবেও থাকতে পারে, সেটা হচ্ছে আন্তঃপ্লাজমীয় জালিকার গায়েও থাকতে পারে। এই যে দানাদার কণা, তারাই হচ্ছে রাইবোজোম। এবং এই রাইবোজোমের সবচাইতে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এটা প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন তৈরি করে। তো রাইবোজোম অত্যন্ত ক্ষুদ্র গোলাকার, সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থিত থাকে। সরি। আচ্ছা, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়ও কিন্তু রাইবোজোম থাকতে পারে। তার মানে যুক্ত অবস্থায় থাকতে পারে কোনো অঙ্গাণুর গায়ে, আবার মুক্ত অবস্থায়ও থাকতে পারে। মুক্ত রাইবোজোম হচ্ছে আদি কোষের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমরা জানি কোষ দুই ধরনের, হ্যাঁ, উৎপত্তি অনুসারে। একটা হচ্ছে তোমার আদি কোষ, আরেকটা হচ্ছে তোমার কি কোষ বলো? প্রকৃত কোষ। প্রকৃত কোষ। গুড। আচ্ছা, প্রকৃত কোষ। আচ্ছা, তাহলে এই আদি কোষের মধ্যে কিন্তু মুক্ত রাইবোজোম থাকে। মুক্ত রাইবোজোমের কোনো আবরণী থাকে না। এই যে এই লাইনটা, এটা তোমার মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য বিশেষ করে। হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্নেও আসে অনেক সময়, কিন্তু তোমার বহু নির্বাচনের ক্ষেত্রে এই প্রশ্নটা প্রায়শই এসে থাকে। মুক্ত রাইবোজোমে কোনো আবরণী থাকে না। আর মুক্ত রাইবোজোমের সম্পর্কে অনেক ধরনের তোমার তথ্য আছে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম অনেক সময় মুক্তোর মালার মতো অবস্থান করে, অর্থাৎ পরপর পরপর দানাদার এই রাইবোজোম গুলো পরপর পরপর একসাথে হয়ে একটা মালার মতো আকৃতি ধারণ করে, যাকে আমরা বলবো পলিরাইবোজোম বা পলিজোম। পলিরাইবোজোম বা পলিজোম, পলি মানে অনেক, তাই না? আর রাইবোজোম তো রাইবোজোমই, তাহলে অনেকগুলো রাইবোজোম যখন একসাথে থাকবে এবং এর গঠনটা অনেকটা মুক্তোর মালার মতো হবে, তখন একে আমরা বলবো পলিরাইবোজোম বা পলিজোম। ছোট করে বলতে হলে আমরা বলতে পারি পলিজোম। ডান দিকে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, অংশ, হ্যাঁ, একটা অংশ আমি দেখিয়েছি, তোমরা দেখো, এটা হচ্ছে রাইবোজোম। টোটাল পুরো জিনিসটা একটা রাইবোজোম। রাইবোজোমের দুইটা অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, এবং এভাবে করে কিন্তু দুইটি অংশে বিভক্ত থাকে রাইবোজোম, এবং একটা বিশেষ সময় এরা জোড়াও লেগে যায়। এই সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো।
আচ্ছা, আমরা একটা উদ্ভিদ কোষের আদর্শ উদ্ভিদ কোষের চিত্র দেখতে পাচ্ছি, যেটা কিনা আমরা গত ক্লাসগুলোতে দেখিয়েছি। আমরা চিনি এই চিত্রটাকে। আমরা এখানে আসলে কোথায় কোথায় রাইবোজোম থাকে সেটা একটু দেখব। দেখো এই জায়গাটা লাল দিয়ে আমি চিহ্নিত করেছি, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা অমসৃণ। সেটা কেন অমসৃণ হয়? কারণ এই রেটিকুলামের গায়ে দানাগুলো থাকে। দেখো এই দানাগুলোই হচ্ছে তোমার রাইবোজোম। বুঝতে পারছো তোমরা সবাই? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে, আমি বলেছি আবদ্ধ অবস্থায়, এটা এক ধরনের রাইবোজোম। আবার দেখো এখানে লাল অংশটা, চিহ্নিত করা অংশটা, মাঝখানে দানাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার মুক্ত রাইবোজোম। এবং এটা কিন্তু প্রকৃত কোষেও দেখা যায়, আদি কোষেও দেখা যায়। আদি কোষের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, প্রকৃত কোষে অনেক সময় দেখা যায়। এই যে রাইবোজোম মুক্ত, এখানে যুক্ত অবস্থায় আছে, এখানে মুক্ত অবস্থায় আছে। এরপর আমরা চলে যাব একটা আদি কোষে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ব্যাকটেরিয়াম, তাই না? একটা ব্যাকটেরিয়ামকে দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখো রাইবোজোম আছে, এই যে এইভাবে থাকে, দেখো দেখতে পাচ্ছ? তোমরা বুঝতে পারছো কিনা বলো? জি ম্যাম। আচ্ছা, জি হ্যাঁ, ম্যাম। তাহলে রাইবোজোমের অবস্থানটা আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। হ্যাঁ, এখন রাইবোজোমের চিত্রটা আমরা একটু দেখি। রাইবোজোম দুইটা সাব ইউনিট এবং এমআরএনএ ও টিআরএনএ সম্ভাব্য অবস্থান দেখানো হয়েছে। দেখো রাইবোজোম আসলে এইটা, হ্যাঁ, এই দুইটা অংশ, এই যে ডট 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 করা, এই দুইটা অংশ, টোটাল জিনিসটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের দুইটা সাব ইউনিট থাকে, তোমরা আগেও পড়েছো, 40S 60S, বা অন্য মানেও থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রকৃত কোষে এক ধরনের থাকে, আদি কোষে এক ধরনের থাকে, এটাও আমরা জানবো। এত দেরিতে মেয়েরা যদি আসে, হ্যাঁ, তাহলে একটু সমস্যাই হয়ে যায়। আচ্ছা, তো এটা বিশেষ একটা সময়ের চিত্র, যখন কিনা এভাবে করে টিআরএনএ এমআরএনএ এর মাঝখানে আসে, এটা আমরা জানবো। তো তোমরা এই রাইবোজোমের চিত্রটা একটু দেখে নাও, একটু খেয়াল করবে, পরবর্তীতে পড়ার সময় বিভিন্ন জিনিস ব্যাখ্যা করার সময় তোমরা তাহলে এই চিত্রটা যদি বুঝে থাকো তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, মানে ব্যাখ্যাগুলো বুঝতে পারবে। আচ্ছা ম্যাম টিআরএন আচ্ছা, আমরা এই জিনিসটা একটু পরে আলোচনা করি। আমরা জাস্ট রাইবোজোমটা কি চিনি, কেমন? তো আমরা, ঠিক আছে, এখন আমরা আবিষ্কার জানবো, রাইবোজোমের আবিষ্কার সম্পর্কে। অ্যালবার্ট ক্লড। আচ্ছা, আমি একটু বলে নিই, এই যে এই অংশগুলো, এগুলো কিন্তু তোমাদেরকে একটু দাগিয়ে দাগিয়ে পড়তে হবে, মনে রাখতে হবে, কেমন? মনে রাখতে হবে। তাহলে মানে এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে মানে প্রযোজ্য আর কি। এই অংশগুলো আসলে মূলত বহু নির্বাচনী প্রশ্নের জন্যই আমাদের এই তথ্যগুলো বা এই অংশগুলো লাগে। তো অ্যালবার্ট ক্লড, হ্যাঁ, তিনি এই বিজ্ঞানী 1954 সালে যকৃৎ কোষে সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করেন। সেন্ট্রিফিউজ করে আরএনএ সমৃদ্ধ, এই যে একটা মান দেওয়া আছে 600 থেকে 2000 অ্যাংস্ট্রম, এটা মাপ, এটা ব্যাস বিশিষ্ট বহু ক্ষুদ্রকণা পৃথক করেন এবং নাম দেন মাইক্রোজোম। তাহলে অ্যালবার্ট ক্লড কিন্তু নাম দেন মাইক্রোজোম। কে নাম করেন? অ্যালবার্ট ক্লড। কত সালে? 1954 সালে। এই অংশটুকু আমাদের মনে রাখতে হবে। এরপর রোমানিয়ান একজন বিজ্ঞানী জর্জ প্যালেট 1955 সালে, অর্থাৎ 54 সালে ঠিক এক বছর পরে বা পরবর্তী বছরে 1955 সালে কোষের ভারী পদার্থ রূপে রাইবোজোমকে আবিষ্কার করেন। তাহলে উনি এরকম যদি আসে যে কে কোষের ভারী পদার্থ হিসেবে রাইবোজোমকে শনাক্ত করেন বা আবিষ্কার করেন, তার নাম হচ্ছে জর্জ প্যালেট, 1955। পরবর্তীতে 65 সালে, 10 বছর পরে, ইলেকট্রন অণুবীক্ষণিক চিত্রে মাইক্রোজোমের দুটি অংশ পৃথকযোগ্য দেখা যায়। একটি হলো অন্তঃপ্লাজমীয় ঝিল্লি এবং অপরটি হলো ক্ষুদ্রাকার কণা। আচ্ছা, তোমরা কিছুক্ষণ আগে দেখলা যে অন্তঃপ্লাজমীয় ঝিল্লি বা অন্তঃপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটাকে আমরা বলি, তার গায়ে কিন্তু তোমার রাইবোজোম লেগে থাকে। গুড। তাহলে এই যে আমরা যদি এটাকে সেকশন করি, আমরা তো পারবো না, যাই হোক, বিশেষ কাজে যখন একে সেকশন করা হয় তখন কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে একে দেখলে রাইবোজোমের একটা অংশও দেখা যাবে, কেননা এর সাথে তো একেবারে লেগে থাকে। তাহলে উনি এখানে যেটা বলছে 1965 সালে অণুবীক্ষণ যন্ত্রের নিচে এভাবে দেখা গেছে যে দুইটা অংশ, একটা অন্তঃপ্লাজমীয় জালিকা বা ঝিল্লি, আর অপরটা হলো ক্ষুদ্রাকার একটা কণা। এই কণাটাকে পরবর্তীতে রাইবোজোম নাম দেওয়া হয়। অবশ্যই সেটা রাইবোজোম, কেননা আমরা এটা কিছুক্ষণ আগেই জেনেছি। 1958 সালে
রিচার্ড রবার্ট রাইবোজোম নামকরণ করেন। এই যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে রাইবোজোম নামকরণ করেন কে? রিচার্ড রবার্টস। অনেকে আবিষ্কারকের নাম আর নামকারকের নাম এটা কিন্তু ভুলে মানে উল্টাপাল্টা করে ফেলে। তোমরা এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করবা, মনোযোগ সহকারে দেখবা, তারপরে মনে রাখবা। উল্টাপাল্টা মনে রেখে আসলে ক্ষতিই হয়। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে রাইবো নিউক্লিওপ্রোটিন কণা নামক ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে। এই যে রাইবো নিউক্লিওপ্রোটিন, এটা আসলে খুব ছোট ছোট রাইবোজোম, ঠিক আছে, যা কিনা ক্লোরোপ্লাস্টে দেখা যায়, মাইটোকন্ড্রিয়াতে দেখা যায় এবং নিউক্লিওপ্লাজমেও দেখা যায়। অর্থাৎ নিউক্লিয়াসের যে লিকুইড অংশটা আছে, হ্যাঁ, সেমি সলিড অংশটা আছে নিউক্লিওপ্লাজম, সেই অংশটার মধ্যেও কিন্তু এরকম রাইবোজোম দেখা যায় এবং সেটা খুব ক্ষুদ্র দেখে এদেরকে বলা হয় রাইবো নিউক্লিওপ্রোটিন। ঠিক আছে, এটা আবার অনেক সময় আসে যে রাইবো নিউক্লিওপ্রোটিন বা RNP এর পূর্ণরূপ লিখো, বা এটা কি, এটা ব্যাখ্যা করো, ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা প্রকারভেদ দেখব। আমরা আগেও এটা জেনেছি, সেটা হচ্ছে আকার এবং সেডিমেন্টেশন সহগ হিসেবে, মানে একে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। অর্থাৎ রাইবোজোম কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে 70S মানের আর একটা হচ্ছে 80S মানের। এই 70S মানে হচ্ছে তোমার এটা দুইটা অংশ, 70S এর আবার দুইটা অংশ থাকে। এটা আদিকোষী জীবে সাধারণত পাওয়া যায়। এই যে 70S যেটা ছোট মান, সেটা পাওয়া যায় আদিকোষী জীবে, যেমন হচ্ছে ব্যাকটেরিয়ামে পাওয়া যায়। আর 80S মানে যেই রাইবোজোমটা আছে, সেই রাইবোজোম পাওয়া যায় হচ্ছে মানে উদ্ভিদ এবং প্রাণী কোষে, যেটা প্রকৃত কোষ, সেই ধরনের কোষে 80S মানে পাওয়া যায়। এটাও আমাদের মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। তো 80S রাইবোজোম, এটা আণবিক ওজন দেওয়া আছে, তোমরা আবার ভয় পেও না, একদম অনেক মনে রাখতে হবে তাও না, খুব সহজ কিন্তু মনে রাখার বিষয়গুলো সহজ। দেখো, আণবিক ওজন দেওয়া আছে 2.7 × 10⁶ ডাল্টন, এটা হচ্ছে 70S এর। 80S এ দেখো ওই 10⁶ ডাল্টন ঠিকই আছে, এখানে 2.7 আর এখানে হচ্ছে 40, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে প্রকৃতকোষী জীবে পাওয়া যায় হচ্ছে 80S। এই যে 70S যেটা আদিকোষী জীবে পেলাম আমরা, বা আদিকোষী কোষে পাই আমরা, সেটাকে দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S। তোমাদের মনে হতে পারে 50-30 যোগ করলে তো 80 হয়, কিন্তু সেভাবে না, এই বিষয়টি একটু অন্য, এবং তোমরা আরো বড় হলে জানতে পারবা, বা পরবর্তীতে সময় সাপেক্ষে আলোচনা করে দিব। সেটা হচ্ছে আসলে এটাকে ভাগ করা হয় এভাবে, হ্যাঁ, 50-30 দুটো সাব ইউনিট। আর 80S যেটা, সেটাকে ভাগ করা হয় 60-40। দেখো 60-40 যোগ করলে 100 হয়, কিন্তু এখানে 80S কে এভাবে ভাগ করা হয়। এই যে দুইটা করে সাব ইউনিট, এগুলা মনে রাখতে হবে। প্রোটিন সংশ্লেষণের সময় আদিকোষে 50 আর 30 সাব ইউনিট একত্রিত হয়ে যায়। প্রোটিন যখন তৈরি হয় তখন কিন্তু আমরা জানি রাইবোজোমে তৈরি হয়, কিন্তু রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণের সময় দুইটা সাব ইউনিট একত্রিত হয়ে যায়, হ্যাঁ, এবং 70S গঠন করে ফেলে। অর্থাৎ দুইটা একত্রিত হয়ে টোটাল জিনিসটা মানে হয়ে যায়, মানে একক হয়ে যায়, একটা 70S একক গঠন করে। এবং প্রকৃত কোষে একইভাবে 60-40 যুক্ত হয় এবং 80S গঠন করে ফেলে। এই তথ্যগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা এখন দেখি চিত্রটা, যেটা বুঝতে পারেনি যে 40S কি, 60S কি, তার মানে তোমরা বুঝতে পারছো 40-60 দেওয়া, তার মানে এটা কি ধরনের রাইবোজোম বলো দেখি, একজন বলো প্লিজ, তাড়াতাড়ি। হ্যাঁ, প্রকৃত কোষে যেই ধরনের রাইবোজোম দেখা যায়, তার মানে হচ্ছে 80S রাইবোজোম এটা, তাই না? 80S রাইবোজোম। এই যে rRNA tRNA আসছিল, তোমরা শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, এই যে তোমরা বলছিলা না কেন rRNA কেন tRNA, এই যে এরা, তোমরা এরপরে জানবা, আরো বেশ কয়েকটা ক্লাসের পরে আমরা এটা নিয়ে আলোচনায় যাব। সেটা হচ্ছে যে যখন প্রোটিন সংশ্লেষণ হয় তখন এদেরকে প্রয়োজন হয়, mRNA tRNA কে প্রয়োজন হয়। তারা যখন আসবে, এসে বার্তা দিয়ে এটাকে প্রোটিন সংশ্লেষণের কাজ আরম্ভ হয়ে যাবে, তখন এটা কিন্তু ক্লোজ হবে, নতুন প্রোটিন তৈরি হবে, তখন এটা। হ্যাঁ বলো, এখন শোনা যাচ্ছে ঠিক মতো? শুনতে পাচ্ছো? কানেকশন একটু আনস্টেবল, কেমন মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে বটে, মাঝে মাঝে কথার আওয়াজ আসছে, ভালো মতো বুঝতে পারতেছি না। এখন কি বুঝতে পারছো? তোমরা তো এই পর্যন্ত
আচ্ছা দেখো, তোমরা একটু আমি বলি তোমাদেরকে, আমরা আপলোড করে দিব, তখন তোমরা একটু দেখে নিবা আবার, হ্যাঁ? তাহলে তো আগাতে পারবো না বাবা। মাঝে মাঝে ইন্টারনেট কানেকশন আনস্টেবল হয়, হ্যাঁ, তখন একটু ভেঙে ভেঙে কথাবার্তা আসে। আমি আবার বলছি, এখানে 40s 60s দেখানো হয়েছে, মানে 80s বা প্রকৃত কোষে যে ধরনের রাইবোজোম থাকে সেটা, এবং প্রোটিন সংশ্লেষণের সময় কি অবস্থার সৃষ্টি হয়, সেখানে এমআরএনএ এবং টিআরএনএ আসে এবং প্রোটিন নতুন তৈরি হয়, সেই জায়গাটা দেখানো হয়েছে এখানে। তো এটা আমরা পরবর্তীতে এটার ব্যাখ্যা করব, এখন এটা দরকারও নাই। একটু তোমরা বুঝেছো কিনা এটা একটু বলো, আমরা সামনের দিকে আগাবো। বুঝেছো? শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, জি মিস। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো আকৃতি ও ভৌত গঠন। তো এরা মূলত বৃত্তাকার, হ্যাঁ, মূলত গোল ধরনের হয়, তবে ত্রিকোণাকার, পঞ্চকোণাকার এরকম দেখা যায়। মানে এমন না যে বৃত্তাকারই হতে হবে, তবে সাধারণত বৃত্তাকার এবং ত্রিকোণাকার, পঞ্চকোণ বিশিষ্ট দেখা যায়, এটা অনেকে বলেছে। তবে বৃত্তাকার যে দেখা যায় এটা কিন্তু কনফার্ম, এটা প্রমাণিত, হ্যাঁ। এটি চওড়ায় 22 ন্যানোমিটার এবং উচ্চতায় 20 ন্যানোমিটার। রাইবোজোম প্রধানত বহু প্রকার প্রোটিন এবং আরএনএ তৈরি করে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, যে রাইবোজোম প্রোটিন তৈরি করছে এবং আরএনএ তৈরি করে। ইকোলাই কোষ যেটা আছে, বা ইকোলাই ব্যাকটেরিয়া, তোমরা সবাই জানো, তার শুষ্ক ওজনের প্রায় 22 ভাগই রাইবোজোম। ইকোলাই একটা ব্যাকটেরিয়া, এটার মানে বিশাল একটা অংশ জুড়ে আছে হচ্ছে রাইবোজোম, যেটার এখানে পার্সেন্টেজ দিয়েছে যে শুষ্ক ওজনের 22 ভাগ, মানে 22%, ড্রাই ওয়েটের 22% হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোমের পরিমাণ এই ক্ষেত্রে অনেক বেশি। রাইবোজোমের বহু প্রোটিন মূলত এনজাইম। রাইবোজোমে যে আমরা বলি যে প্রোটিন সংশ্লেষণ করে, এখানে প্রোটিন থাকে, এই প্রোটিনগুলো মূলত এনজাইম। তোমরা তো জানো যে এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন, ঠিক আছে? তাহলে এখানে প্রোটিন থাকে এনজাইম হিসাবে। আচ্ছা, এমআরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে টিআরএনএ সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষিত হয়। এই জিনিসটা এখন না বুঝলেও চলবে, তোমাদেরকে যতটুকু বললাম যে এই চ্যাপ্টারের শেষে এই অংশটুকু বিস্তারিত ভাবে আলোচনা করা আছে। ওই পুরাটা না পড়লে কিন্তু আসলে আমরা সংক্ষিপ্ত ভাবে এটা তেমন ভাবে বোঝা যায় না। তারপরেও যতটুকু জানার একটু দেখো তোমরা, এমআরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হয়। এমআরএনএটা রাইবোজোমের সাথে ম্যাম নিউ বই যে ওই লাইনটা না নাই, ইকোলি কোষের প্রয়োজনে। আচ্ছা, না থাকলে নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমাদের তো আপলোড করা। এটা হচ্ছে কি শোনো, এটা কিন্তু নতুন বই থেকেই দেওয়া এটা, ঠিক আছে? না থাকলে, কিছু অংশ যদি না থাকে, তোমরা এটা তো তোমাদের কাছে থাকবেই, আপলোড করা আছে, তোমরা দেখে নিবা। আচ্ছা, এমআরএনএ, হ্যাঁ হ্যাঁ আছে তো, আমি জানি। তারপরে যদি কারো বইয়ে না থাকে সেটা তোমরা দেখে নিবা অন্য বই থেকে, অথবা পেজটা ফটোকপি করে নাও, অথবা আপলোড করা আছে, একটু দেখে নিবা দু একটা তথ্য। তো এমআরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত যখন হয়, এই যে এমআরএনএ রাইবোজোমের সাথে যুক্ত হচ্ছে, তখন টিআরএনএ সহায়তা করে অ্যামিনো অ্যাসিড দিয়ে তোমার প্রোটিন তৈরি করতে। তার মানে এমআরএনএ এখানে এসে প্রথমে যুক্ত হয়, পরবর্তীতে টিআরএনএ, হ্যাঁ, এই এমআরএনএ কে সাহায্য করে হচ্ছে কি করতে বলতো, নতুন প্রোটিন তৈরি করতে। এটা বললাম তো বিস্তারিত আলোচনা হবে পরবর্তী অংশে, এইবার নাই, এটা আমি এটা রাখিনি, এটা বেশ একটু জটিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো তোমরা একটু ম্যাচিওর না হলে আসলে এই অংশটা পড়ালেও তোমরা বুঝবে না, এই কারণে আমরা এইবার রাখি নাই। এর পরবর্তী তে যখন তোমাদের পড়ানো হবে এই চ্যাপ্টারের বাকি অংশ, তখন পড়াবো, কেমন? আচ্ছা, স্বাভাবিক অবস্থায় রাইবোজোম সাব ইউনিট গুলো পৃথক থাকে, আমি আগেও বলেছি। কেবলমাত্র যখন প্রোটিন সংশ্লেষণ হয় তখনই এরা একত্রিত হয়, এবং এই সময় রাইবোজোমে 4টি স্থান লক্ষ্য করা যায়, 4টি সাইট, হ্যাঁ, নির্দিষ্ট স্থান 4টি লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল বা এ স্থান, এ সাইটও বলতে পারো, হ্যাঁ, পেপটাইডিল বা কোথায়, আচ্ছা, পি স্থান, নির্গমন বা ই স্থান, এবং এমআরএনএ সংযুক্ত স্থানে 4টা। মোটামুটি 2বার পড়লেই তোমার মনে থেকে যাবে।
আর অধিকাংশ ক্ষেত্রে 2 এর অধিক রাইবোজোম একটি এমআরএনএ সূত্র দ্বারা যুক্ত হয়ে পলিরাইবোজোম গঠন করে। কিছুক্ষণ আগে আমরা পলিরাইবোজোম সম্পর্কে আলোচনা করেছি। তো তোমরা দেখেছিলে যে অনেকগুলো রাইবোজোম পরপর সজ্জিত হয়ে মুক্তোন মালার মতো গঠন তৈরি করে, সেটাকে আমরা বলেছিলাম পলিরাইবোজোম। এই যে মালাটা গাঁথার যে সুতোর অংশটা বা সুতোর কাজটা যে করবে সে হচ্ছে এমআরএনএ। তার মানে এমআরএনএ, এই যে এখানে এমআরএনএ দেখছো, এমআরএনএ যে সুতোর মতো এখানে দেখাচ্ছে নতুন প্রোটিন তৈরি করার জন্য। তো এমআরএনএ এই সুতোর মতো অংশটা তুমি ধারণা করতে পারো যে এমআরএনএ এই কাজটা করে, এবং এমআরএনএ এর মধ্যে রাইবোজোম গুলো গাঁথা হয়ে পলিরাইবোজোম গঠন করে। এইরকম ভাবেই জিনিসটাকে বোঝানো হয়েছে। তাহলে পলিরাইবোজোম হচ্ছে, আমরা বলতে পারি যে অনেকগুলো রাইবোজোম একত্রিত হয়ে মুক্তোর মালার মতো গঠন তৈরি করে, এবং এখানে এমআরএনএ সূত্র থাকে, সূত্র হিসেবে থাকে বা সুতা হিসেবে থাকে, বা একত্রিত করার যে বন্ডিং এর যে বেজ সেটা হচ্ছে তোমার এমআরএনএ। আচ্ছা, রাসায়নিক গঠন, তোমাদের সমস্যা থাকলে একটু বলো। সমস্যা আছে নাকি বলো। আচ্ছা, কেউ কিছু বলো না কেন? বলতে হবে তো, নাহলে আমি কিভাবে বুঝবো বলো। তাহলে মানে আমরা সমস্যা নেই। ওকে, তাহলে একটু আগাই আমরা। হ্যাঁ, রাসায়নিক গঠনটা দেখো, রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন আর আরএনএ, এটা মনে রাখতে হবে। রাইবোজোম রাসায়নিক গঠন যখন পড়বা দেখবা যে আসলে প্রোটিন আর আরএনএ হচ্ছে এর প্রধান উপাদান। আর এখানে প্রোটিন আর আরএনএ থাকে 1:1 হিসেবে, মানে অনুপাতটা হচ্ছে যদি প্রোটিন থাকে 1 ভাগ তাহলে আরএনএও থাকবে 1 ভাগ। কোথায়? রাইবোজোমে। আচ্ছা, 70S রাইবোজোমে আছে এই যে দেখো তিনটি আরএনএ অণু, 3 ধরনের আরএনএ অণু থাকে 70S এ। কে তারা? তারা হচ্ছে 23S, 23 আর কি, 23S, 16S এবং 5S, মানে 3টি আরএনএ অণু থাকে, আর 52 প্রকারের প্রোটিন থাকে। কোথায়? 70S এ। আর অন্যদিকে 80S যে রাইবোজোম, সেখানে 28S, 18S, 5.8S এবং 5S, মানে 4টি আরএনএ অণু থাকে এবং 80 প্রকারের প্রোটিন থাকে। তাহলে এই দুটা কি এদের একটা তুলনামূলক আলোচনার মধ্যে পড়ে গেল না? বলো দেখি। 80S এবং 70S এর তুলনা করতে গেলে বা পার্থক্য আমাদের জানতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো আমাদেরকে অনেক সহায়তা করবে। কেমন? আচ্ছা, এছাড়া এতে অল্প পরিমাণে ধাতব আয়রন, অর্থাৎ রাইবোজোমের মধ্যে কিছু ধাতব আয়রন থাকে, ধাতব আয়ন থাকে। সেই আয়নগুলো কি কি? ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ আয়ন। ঠিক আছে, এই আয়নগুলো এর মধ্যে থাকে। আচ্ছা, এখানে একটা জায়গা আমি স্টার মার্ক দিয়ে চিহ্নিত করেছি, দেখো একটু। আদি কোষে রাইবোজোম রাসায়নিকভাবে পৃথক ধরনের। সবাই একটু মিউট হও, হ্যাঁ। আচ্ছা, তাই টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কিন্তু মানবদেহে প্রোটিন সংশ্লেষণে কোনো ব্যাঘাত সৃষ্টি করে না। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা কঠিন বা জটিল তোমাদের জন্য একটা অংশ। তারপরেও তোমাদেরকে একটু জানতে হবে যে আদি কোষে যে রাইবোজোম থাকে সেটা কিন্তু তোমার মানে সাধারণ, মানে প্রকৃত কোষে যে রাইবোজোম থাকে তার থেকে একটু আলাদা, তাই না? আমরা তো একটু আগেই জানতে পারলাম। তো যেহেতু একটু অন্য ধরনের রাইবোজোম থাকে আদি কোষে, সুতরাং তোমরা যে অ্যান্টিবায়োটিক গুলো আমরা যে গ্রহণ করে থাকি অনেক ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে এখানে 2টা অ্যান্টিবায়োটিকের নাম উল্লেখ করেছে, যে টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন। একই, মানে এই ধরনের অ্যান্টিবায়োটিক গুলো ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষকে বন্ধ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে পারে। কেন? কারণ হচ্ছে এই অ্যান্টিবায়োটিক গুলা যখন ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হয় বা ব্যাকটেরিয়া যখন এর সংস্পর্শে আসে, এই ধরনের অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে যখন ব্যাকটেরিয়া আসবে, তখন কিন্তু যেহেতু এদের রাইবোজোম আলাদা, এ কিন্তু এই অ্যান্টিবায়োটিককে প্রোটেকশন, মানে বাধা দিতে পারবে না, ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করার মতো ক্ষমতা থাকে না, ফলে ব্যাকটেরিয়া গুলো ধ্বংস হয়ে যায়। কিন্তু যেহেতু আমরাই তো এই অ্যান্টিবায়োটিক খাই, আমাদের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়াকে নষ্ট করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাই, কিন্তু অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কিন্তু আমাদেরকে কিন্তু নষ্ট করতে পারে না, আমাদের তেমন একটা ক্ষতি করতে পারে না। কেন? কারণ আমাদের প্রোটিন হচ্ছে তোমার, বা আমাদের রাইবোজোমটা হচ্ছে 80S মানের।
তো যেহেতু 80s মানের রাইবোজোমকে এরা নষ্ট করতে পারে না, কিন্তু ব্যাকটেরিয়াতে থাকে 70s মানের, কিন্তু সেই ইয়েটা রাইবোজোমটা কিন্তু এই ধরনের অ্যান্টিবায়োটিক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, ফলে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। কিন্তু যদিও আমরাই এই অ্যান্টিবায়োটিক গুলো খাই, আমাদের কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না। তোমরা কি এই কথাটা বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ। তো অ্যান্টিবায়োটিক খেলে তো আমাদের ভিতরে ব্যাকটেরিয়া গুলো ধ্বংস হয়, তাই না, যদি আমরা প্রপার অ্যান্টিবায়োটিকটা প্রপার সময়ে খেতে পারি। কিন্তু আমরা কি সেরকম ক্ষতিগ্রস্ত হই বলো দেখি? হই না তো? আমাদের কি প্রোটিন সংশ্লেষণ বন্ধ হয়? প্রোটিন সংশ্লেষণ বন্ধ হওয়া মানে হ্যাঁ ম্যাম কিন্তু ব্যাকটেরিয়া যেহেতু 17 আচ্ছা আচ্ছা, একটু ওই যে ওর কথাটা একটু নেই আমি। আরেকজন বলো অনেক সময় কি করে, ক্ষতি করে। সেই ক্ষতি তো বাবা প্রোটিন সংশ্লেষণ বন্ধ না। প্রোটিন সংশ্লেষণ যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আমরা আসলে সুস্থভাবে বাঁচতেই পারবো না, আমাদের পরবর্তী কার্যক্রম কোনো স্বাভাবিকভাবেই হবে না। কেমন? তো প্রোটিন সংশ্লেষণ আমাদের বন্ধ হবে না, আমরা একটু উইক হয়ে যাই, দুর্বল হই বটে, কিন্তু আমরা তো প্রোটিন সংশ্লেষণ আমাদের বন্ধ হয় না। যদি ওইভাবে বন্ধ হতো তাহলে ব্যাকটেরিয়ার মতো আমরাও মরে যেতাম। আমরা যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ করতাম, যদি আমাদেরকে ওই অ্যান্টিবায়োটিক গুলো সেইভাবে নষ্ট করতে পারতো আমাদের কার্যকলাপকে, প্রধান কার্যকলাপগুলোকে, তাহলে তো আমরা ওই ব্যাকটেরিয়ার মতোই মরে যেতাম। যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ভিতরে ছিল, অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে যারা মারা গেল, তাদের মৃত্যুর সাথে সাথে আমরাও কিন্তু মোটামুটি মৃত্যুর দিকে এগিয়ে যেতাম। আমরা কি অ্যান্টিবায়োটিক খেলে মরে যাই বলো দেখি? বা আমরা কি এমন ভাবে ক্ষতিগ্রস্ত হই যে আমরা আর সুস্থই হব না? তাহলে তো আমরা অ্যান্টিবায়োটিক খেতাম না, তাই না? গুড কোশ্চেন। তোমার তো প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, যেহেতু এটা সবার মনে আসা উচিত আর কি এই প্রশ্নটা। তো আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে উৎপত্তি। হ্যাঁ, আদি কোষের ডিএনএ বা আদি ক্রোমোজোম থেকে উৎপন্ন হয়, কিন্তু মানে সেটা হচ্ছে রাইবোজোমের কথা বলছে, যে রাইবোজোম আদি কোষের ডিএনএ থেকে উৎপন্ন হয়, কিন্তু প্রকৃত কোষে উৎপন্ন হয় হচ্ছে সাব ইউনিট দুটি পৃথক ভাবে নিউক্লিয়াসের অভ্যন্তরে। তাহলে আদি কোষে তৈরি হয় কিভাবে? রাইবোজোম ডিএনএ থেকে। আর প্রকৃত কোষে রাইবোজোম তৈরি হয় হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। কেমন? তো এবং পরে সাইটোপ্লাজমে চলে আসে আমাদের ক্ষেত্রে বা প্রকৃত কোষের ক্ষেত্রে। তাহলে এখানেও কিন্তু আমরা একটা পার্থক্য পেলাম, তুলনা করতে পারবো, তাই না? আদি কোষের রাইবোজোম এবং উন্নত কোষের রাইবোজোমের মধ্যে, অর্থাৎ 70s এবং 80s রাইবোজোমের মধ্যে প্রতিটা জায়গায় কিন্তু আমরা তথ্য খুঁজে পাচ্ছি। পলিপেপটাইড তৈরি শুরু হওয়ার আগ পর্যন্ত সাব ইউনিট পৃথক থাকে। এটা বারবারই পড়লাম আমরা, যে যতক্ষণ প্রোটিন তৈরি না হয় ততক্ষণ কিন্তু এই দুটো সাব ইউনিট আলাদা থাকবে দুইজনের ক্ষেত্রে, অর্থাৎ আদি কোষেও এবং উন্নত কোষেও। আচ্ছা, রাইবোজোমের কাজটা দেখে আমরা শেষ করব, এরপরে অন্য আলোচনায় যাব। রাইবোজোমের কাজটা একটু দেখো মেয়েরা, মেইনলি 3টা অংশে ভাগ করেছি আমি। দেখো তোমাদের বইয়ে যেভাবে দেয়া আছে, এখানে কোনো ভাগ করে দেয়া নাই, বোঝা যাবে না। তো তোমরা আমার মতো করে একটু দাগিয়ে নিতে পারো। এখান থেকে স্টার্ট হবে 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা বা প্রোটিন তৈরি করা। এটা তোমরা জানো। তাই রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। অনেক সময় প্রশ্ন আসে, কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এবং কেন? তো তোমরা সেখানে অ্যান্সার করতে পারবা। আর প্রোটিন সংশ্লেষণের শুরুতে এমআরএনএ আদি কোষের 30s এবং প্রকৃত কোষের 40s সাব ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে। এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সময় কি হয় সেটা বলছে, যে এটা তোমরা না লিখলেও পারবা, তারপরেও জানার প্রয়োজন আছে। প্রোটিন সংশ্লেষণের শুরুতে এমআরএনএ কি করে? আদি কোষের 30s এর সাথে, আর যদি উন্নত কোষের মধ্যে ঢুকে তাহলে 40s অর্থাৎ ছোট সাব ইউনিট গুলোর সাথে সংযোগ স্থাপন করে এমআরএনএ। এরপর আদি কোষে 30s এর সাথে 50s অর্থাৎ পরবর্তী অংশটা মিলে যায়। যেহেতু এমআরএনএ আসছে, তারপরে 30s কি করবে? তার সঙ্গীকে ধরে নিবে, তার সঙ্গীর সাথে একত্রিত হয়ে 70s গঠন করবে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে যেহেতু 40s এর সাথে এমআরএনএ যুক্ত হয়েছিল, সেই 40s তখন তার সঙ্গীকে খুঁজবে, তখন সে 60s সাব ইউনিটের সাথে একত্রিত হবে।
হয়ে এইচএস গঠন করবে। এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএ আসলে তখন কিভাবে কাজটা হয় সেটার সামান্য অংশ, এবং প্রোটিন সংশ্লেষণ শুরু হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা শুধুমাত্র একটুকু লিখলেও পারো রাইবোজোমের কাজ। রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন তৈরি করা। 2 নম্বর হচ্ছে এরা বা রাইবোজোম সাইটোক্রোম উৎপন্ন করে। সাইটোক্রোম উৎপন্ন করে যারা, সাইটোক্রোম সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, সাইটোক্রোম উৎপন্ন করে যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন প্রবাহ পরিবহন করে। তোমরা ক্লাস 9-এ পড়েছো এটা। সাইটোক্রোম তৈরি করে, তার মানে হচ্ছে রাইবোজোমের একটা কাজ হচ্ছে সাইটোক্রোম তৈরি করা। সাইটোক্রোম তৈরি করলে সুবিধাটা কি? কোষের যে শ্বসন হয় সেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট করাটা সুবিধাজনক হয়, কারণ এই সাইটোক্রোম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টের সাথে সম্পৃক্ত সরাসরি। 2 নম্বর কাজ আমরা পেয়ে গেলাম। এবার 3 নম্বর কাজে আসি, যে রাইবোজোমের কাজ যে 3 নম্বরে আছে আমাদের পাঠ্যপুস্তকে, সেটা একটু দেখি। যে গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহজাতীয় পদার্থ বিপাকে রাইবোজোমে সংঘটিত হয়। অর্থাৎ রাইবোজোমের মধ্যে ফসফোরাইলেশন হয়, গ্লুকোজের ফসফোরাইলেশন, হ্যাঁ, ফসফোরাইলেশন মানে এটিপি তৈরি করা, আর স্নেহজাতীয় পদার্থের বিপাক, এই 2টা কাজও হয়ে থাকে হচ্ছে রাইবোজোমের মধ্যে। তাহলে রাইবোজোমের যে 3টা কাজ পড়লাম, প্রথমটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, 2 নম্বরটা হচ্ছে সাইটোক্রোম উৎপন্ন করা, আর 3 নম্বরটা হচ্ছে ফসফোরাইলেশন এবং রাইবোজোম সংঘটিত হওয়া। এখানে কোনো সমস্যা থাকলে বলো মেয়েরা, কোনো সমস্যা যদি থাকে। না টিচার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু বাড়ির কাজটা একটু দেখে নিই। সাইটোপ্লাজমীয় বা কোষীয় অঙ্গাণু কি? হ্যাঁ, এটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে রাইবোজোম অবলিক পলিরাইবোজোম কি? রাইবোজোম অবলিক পলিরাইবোজোম মানে একই জিনিস না, আলাদা আলাদা, মানে একই সাথে লিখেছি জায়গা কম দেখে। হ্যাঁ, রাইবোজোম কি, পলিরাইবোজোম কি, এগুলো হচ্ছে 2টা আলাদা কোশ্চেন। তবে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে আমরা যা বুঝি, কোষীয় অঙ্গাণু বলতেও তা বুঝি, এটা একটা ঠিক আছে, একটা কোশ্চেন। 3 নম্বর হচ্ছে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা বা রাইবোজোম কি? ঠিক আছে, এটা আরো 2টা কোশ্চেন, সবই হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ, 1 নম্বরের জন্য। 4 নম্বরে আছে রাইবোজোমের আবিষ্কারক কে? এটাও একটা জ্ঞানমূলক প্রশ্ন। 5 নম্বর, কে প্রথম রাইবোজোমের নামকরণ করেন? এটাও একটা জ্ঞানমূলক প্রশ্ন। আমি জ্ঞানমূলক প্রশ্নগুলোকে একই কালার দিয়ে লিখেছি যেন তোমাদের সুবিধা হয়। এখন দেখো অন্য কালার চলে এসেছে, এর মানে এটা জ্ঞানমূলক নয়। 6 নম্বর হচ্ছে রাইবোজোমের প্রকারভেদ লিখো। এটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে, অর্থাৎ অনুধাবনমূলক হতে পারে, আবার এটা প্রয়োগমূলক প্রশ্ন কিন্তু হতে পারে। 7 নম্বরে আছে 70S ও 80S রাইবোজোমের পার্থক্য লিখো। এটা কিন্তু তোমার প্রয়োগমূলক প্রশ্ন, এবং ছোট আকারে যদি উল্লেখ করে যে 2টা পার্থক্য লিখো, তাহলে এটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। এখন আবার আলাদা কালার চলে এসছে, তার মানে বুঝতেই পারছো যেটা তোমার অনুধাবন না, এটা তোমার হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নে আসবে। এই যে 6 এবং 7 বেগুনি রঙে যেগুলোকে লেখা, সেগুলো মূলত তোমার হলো অনুধাবনমূলক প্রশ্ন। হ্যাঁ, আর প্রয়োগমূলক প্রশ্নেও অনেক সময় এগুলো আসে, সেটা আলাদা কথা, একটু বড় করে শিখবে আর কি। রাইবোজোমের 8 নম্বর হচ্ছে রাইবোজোমের গঠন ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমার প্রয়োগমূলক প্রশ্ন। এরপরে 9 নম্বরে আছে হচ্ছে কোষের রাইবোজোমের গুরুত্ব আলোচনা করো। এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজ, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আজকের মতো আমরা শেষ করব, আমরা স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিচ্ছি। তোমাদের কোনো সমস্যা থাকলে বলবে, আর যদি সময় না আসে তাহলে অবশ্যই তোমরা আমাদের গ্রুপে লিখবে, এমন কোনো সমস্যা থাকলে। মিস, আজকে প্রেজেন্ট নেওয়া হবে না? আলো, তোমরা তো চ্যাট বক্সে লিখবে বাবা, তাড়াতাড়ি লিখে দাও। চ্যাট বক্সে তোমরা রোল লিখো, আমি তো বলেছি এই কথা, তাড়াতাড়ি করো, সময় একদম নাই, আর 1 মিনিট আছে। চ্যাট বক্সে তোমরা লিখো, রোল লিখো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি বলেছি কিন্তু মাঝখানে হয়তো খেয়াল করোনি। তো তোমরা লিখতে থাকো, সময় এখনই শেষ হয়ে যাবে, আমাদের সময় আসলে একদম শেষের দিকে। আর কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের, বলো তো আজকের এই লেকচারের?
মানে কোনো সমস্যা আছে কিনা, কিছু বুঝতে চাও কিনা? কিছু বলছো না? রাইবোসোমের গুরুত্বটা যে এটা কি আমরা শুধু ওদের কাজের বর্ণনাটা দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, গুরুত্বটা কাজের বর্ণনায় দিবা। সেই ক্ষেত্রে কিছুটা বাড়িয়ে লিখতে হবে। গুরুত্বটা হচ্ছে উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন হিসেবে আসে সাধারণত, মানে গুরুত্ব, যে কোনো জিনিসের গুরুত্ব। যেহেতু রাইবোজোমের ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি নাই, আমরা সামনে একটা পার্ট আছে সেখানে প্রোটিন সংশ্লেষণের ব্যাপারটা তোমরা জানবে, তখন তো বড় করে লিখতে পারবা। এখন আসলে এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে লিখলেও চলবে। মানে 3টা দিবা, পয়েন্ট দিবা এবং এটা সম্পর্কে কিছু ব্যাখ্যা লিখবা আর কি। আপাতত যতটুকু তথ্য তোমরা জেনেছো অতটুকু তথ্যই লিখবে, কেমন? এবং আমাদের গ্রুপে কিন্তু তোমরা এটা দিয়ে দিবা, হ্যাঁ, ছবি তুলে দিয়ে দিও। আচ্ছা, যে কোনো সময় আমাদের লাইনটা কেটে যাবে, তো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। চ্যাট বক্সে রোল লিখতে থাকো যতটুকু সময় পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। সবাই লিখতে পেরেছো তোমরা?